মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। বসুন বসুন। আপনি ছুরি আনিনি। কি বলছো? শুধু কেক নিয়ে একটু এসেছি, চেয়ারে। ছুরি আনতে হয়তো ভুলে এখানেই গেছি। আছে। জলদি ছুরি নিয়ে ভালো করে এসো, দেখো। যাও। দেখো কাজী সাহেব চলে এসেছেন। আমার জীবনে এমন ঘটনা আগে কখনো দেখিনি। আপনি আমাদেরও এর আগে কখনো দেখেননি, তাই না ভাই? না, আপনাদেরও দেখিনি। একটু পরই দেখতে পাবেন, শান্ত হন। ওরা কি করছে? কি ব্যাপার, ওরা আর এখন বলো না। আসছে না কেন? তোমরা বিয়ের ড্রেস পরনি কেন? কাজী সাহেব চলে এসেছেন। ফাতি, তোর কি বিয়ের স্যুটটা ফিটিং হয়নি? আপু কি হলো, তোমরা বিয়ের ড্রেস না পরে চলে এলে যে? বসো, সবাই বসো। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি না, আমি এসবের মধ্যে নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিয়ে করবো না এই কথার মানে কি? মাথা খারাপ হয়নি তো? মাথায় এখনো কামড় দেইনি। এটা কিন্তু আমার মাথা, জৈনেব। আপু কি সত্যি সত্যি সবাইকে আসল কথাটা এখন বলে দেবে? আমরা কি অযথাই এত কিছুর আয়োজন করেছি? অভিনন্দন ভাবি, এত কিছু আয়োজনের পর এখন এই সিদ্ধান্ত নিয়েছো, খুব ভালো কাজ করেছো। তুমিও ভাইয়া। আমাকে বলো না, আমি কোনো কথাই বলিনি, এটা আমার সিদ্ধান্ত না। ওফ জেনেব, দয়া করে এবার মাথা খাওয়া বন্ধ কর। তুই একবার ভেবে দেখ, এরতানের কথাটা গোপন রাখার জন্য আর তোর মন ভালো রাখার জন্য কত ধরনের চেষ্টা করেছি। শুধু এই মিথ্যেটা গোপন রাখার জন্য কত বিপদের সম্মুখীন হয়েছি। হ্যাঁ ফাতিক, তুমি বলো। সব বিপদ কাটিয়ে বিয়ের আয়োজন করেছি আর তুই বলছিস মিথ্যে বলে বিয়ে করতে পারবি না। চুপ করে আছিস কেন? ঠিক বলেছিস, তোর সব কথা একদম ঠিক। তোরা আমাদের জন্য কষ্ট করেছিস, এই মিথ্যেটা লুকোনোর জন্য অনেক ঝুঁকি নিয়েছিস, সবসময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছিস। কিন্তু বিশ্বাস কর, এত কিছুর পরও আমরা তোদের চাইতে বেশি ক্লান্ত। তুমি কি বলছো? আমি তো ঠিক আছি। মানে আমার বিবেক এই ব্যাপারে সায় দিচ্ছে না। আমি কি বোঝাতে চাইছি তোমরা কি বুঝতে পারছো? তাহলে আপনারা এখন কি সিদ্ধান্ত নিয়েছেন বলুন? আজকে বিয়েটা হবে? মুস্তাফা, এবার ওনার চোখ খুলে দাও আর একটু পানি খেতে দাও।
এইসব বাজে বাজে চিন্তা বাদ দিয়ে চলো আমরা অন্য কোথাও গিয়ে বিয়ের রেজিস্ট্রি করি। শোনো, ঘুরে আসলে তোমার মনটাও ভালো হবে। চলো দুদিনের জন্য কোথাও ঘুরতে যাই আমরা। বিমান ক্র্যাশ করবে, তাহলে আমরা বোটে যাব। ডুবে যাবে। তাহলে গাড়িতে? গাড়ি ব্রেক ফেল করবে। তাহলে তোমার জন্য ট্রেনের ব্যবস্থা করব। হ্যাঁ আরে ফাতি, একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছুই বুঝতে চাই না জেনেব। যাই করো, ট্রান্সপোর্ট ব্যবস্থা এখানে গুরুত্বপূর্ণ না। তুমি চাইলে মহাকাশযানে মঙ্গল গ্রহে নিতে পারো, অথবা সাবমেরিনে সাগর তলদেশেও যেতে পারো। কোথায় রেজিস্ট্রি করবে সেটা আসল বিষয় না। আসল কথা হচ্ছে এই মিথ্যেটা গোপন রেখে আমরা বিয়ে করতে চাই না। তোমার সাথে আমার সম্পর্কের শুরুটা নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই। আমি নতুন ভাবে আবার শুরু করতে চাই আর নিজেকে সবচেয়ে সুখী মনে করি, কারণ তোমার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। কিন্তু আর না, মিথ্যে সম্পর্ক চালিয়ে যেতে পারবো না। যে কোনো সময় যে কেউ জেনে যাবে এই ভয় নিয়ে সারা জীবন চলতে ক্লান্ত লাগবে না? হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে, তবে এখনই কোনো কথা শুনবো না ফাতি। আমাদের দুই পরিবারকে এই সত্যিটা জানতেই হবে। যদি সেলিম আমাদের সাথে এমন কাজ করতো, তুমি কষ্ট পেতে না? ঠিক আছে, তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তুমি ব্যাপারটা যত সহজ ভাবছো, আসলে ব্যাপারটা তত সহজ না। কথা শোনার পর ওদের প্রতিক্রিয়া কেমন হবে তা ভেবে আমার খুব ভয় লাগছে। কিন্তু উপস্থিত সবাই, মরহুমা গুলসুম শেখের জিজাদের জন্য দোয়া করতে প্রস্তুত? সবাই প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন? তাহলে সবাই মোনাজাত ধরুন। আরে ফাতি, আচ্ছা তুমি কেন এমন অলক্ষণে চিন্তা করছো? কারণ আসলে এমনটাই হবে, নিশ্চয়ই হবে। কফিন লাগবে জেনেব। আচ্ছা, যদি এই সত্যটা না জেনে উনি মারা যান, তোমার বিবেককে কি বলে সান্ত্বনা দেবে? আমার বিবেককে ভেতরে কবর দিয়ে দেব। শুধুমাত্র এই কারণে আমাদেরকে আসল সত্যটা জানাতে হবে। জেনেব, তুমি বলার জন্য এত পাগল হয়ে যাচ্ছ কেন? রেইস বাবার কথাই ভেবে দেখো। ভেবে দেখো, ওনাকে যখন সব কথা খুলে বলবে, উনি আমাদের কি করবেন? তোমাকে বলতে নিষেধ করেছিলাম। হ্যাঁ, করেছিলে। এর মানে হলো এই এতদিন ধরে তোমরা তেজি শেফকেতের সাথে মিথ্যে বলেছো। হ্যাঁ, মিথ্যে বলেছি বাবা। ও সিদ্ধান্ত নিয়েছে। আমি ওকে তখন নিষেধ করেছিলাম, মিথ্যেটা গোপন রাখতেই বলেছিলাম। হ্যাঁ, মিথ্যে বলেছি। এখন তোমাদের আমার হাতেই মরতে হবে। রেইস বাবা, প্লিজ শুনুন। থামুন। ও বাবা, শুনুন। ও শুনুন। রেইস বাবা, থামুন। থামুন বাবা, আর পারছি না। রেইস বাবা, বাবা, আর বেরো না বাবা। বাবা, কি করছো তুমি? কি করছো? নিজের মেয়েকে এত নির্মম ভাবে মারতে পারো? মারতে হলে তোমার জামাইকে মারো। জেনেব, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমাদের কাউকে এভাবে মারা ঠিক না। দেখুন রেইস বাবা, আমরা কোনো অপরাধ করিনি। আমরা দুজন আসলে দুজনকে ভালোবাসি। ভালোবাসা কি অপরাধ? হ্যাঁ, যদি তাই হয় মারুন। কি করছেন আপনি? বাবা, মারবেন না, ব্যথা পাচ্ছি বাবা। বাবা, আর মারবেন না প্লিজ, ব্যথা পাচ্ছি বাবা। ছেড়ে দিন বাবা আমাকে। বাবা, মারবেন না, ব্যথা পাচ্ছি বাবা। কি বলুন? রেইস বাবা, প্লিজ থামুন। থামুন বাবা, শুনুন। রেইস বাবা, প্লিজ শুনুন। সেলিমের কথা ভেবে হলেও দয়া করুন, ভাবুন। এরপর সেলিম বড় হলেও কি জবাব দেবেন আপনি? ওকে কি জবাব দেবে বাবা? কি? আমাকে মিথ্যে বলার আগে তোমাদের এই কথাটা ভাবা দরকার ছিল। তোমার পায়ে পড়ি মামা। থামো এবার, ওদের আর মেরো না। এভাবে মারলে ওরা মরে যাবে। আল্লাহ তোমার মঙ্গল করুন। ওরহান, ওনাকে বোঝাও, তুমি একটু ভালো করে বোঝাও। এরপর তোমাদের চারজনের পালা। কি বলছেন? ওদেরকে আমার হাতে ছেড়ে দিন। ওদের চারজনকে একাই শায়েস্তা করছি। আম্মা, কি বলছো? কি করেছি? আমাদের অপরাধ কি? মিথ্যেবাদীদের পাশে থেকে সাহায্য করেছো। খালা, তুমি এসব কি বলছো? দয়া করে এতটা নির্দয় হও না। মামাকে বুঝিয়ে বলো আপুদের জন্য মারা বন্ধ করো, নয়তো মারা যাবে। দয়া করো না ভাইজান, অপরাধের শাস্তি পেতেই হবে। মারো, বুঝিয়ে দিচ্ছি। মারো জোরে, মারো জোরে, জোরে মারো, জোরে জোরে মারো, অসাড় হয়ে গেছে। আমার পায়ে আর কোনো বোধ নেই। জেনেব, আমার এখন আর কোনো ব্যথাই লাগছে না। চুপ বন্ধ।
নিশ্চয়ই মরে গেছে ওরা। জেভাদ, কামিল, ফেলে দিয়ে এসো। কোথায় ফেলবো রেইস? গভীরে। গভীরে মানে কি বাবা? অনেক গভীরে। হবে না। ঠিক আছে, এটা ভুল হলে হতে পারে, কিন্তু বাবা গভীরে ফেলে দেবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আছে, আমার বাবা এতটা নিষ্ঠুর না। তিনি যেমন আমার সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করবে না, তেমনি ফুপিও আমাকে কষ্ট দেবে না। রেইস বাবা ইস্তাম্বুলের অর্ধেক মানুষকে গভীরে ফেলেছেন। ফাতি, তুমি যতই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবো না কেন, আমি আমার সিদ্ধান্তে অটল। জেনেব বলো না। আমি সবাইকে বলবো অনেক হয়েছে। এরতানের চিন্তায় কয়েক মাস ধরে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছি। তুমি নিজেও বুঝতে পারছো, এভাবে আর কতদিন? আচ্ছা, তুমি কি চাও না বলো বাকি জীবনটা আমরা শান্তিতে পার করি? শোনো, তাই বলে আমি এমন শান্তিও চাই না। ফাতি, প্লিজ আর কথা বাড়িও না তো। কাল যখন তোমার বাবা মা ফিরে আসবেন, সাথে তোমার দাদিমাও ফিরবেন, এরপর আমার পরিবারের সবাইকে ডেকে আনবো। তারপর আমি সবার সামনে বসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একে একে সব ঘটনা খুলে বলবো, কোনো কথাই বাদ দেব না। না, সম্ভব না। কেন সম্ভব না? এভাবে কখনোই হবে না। হবে না, সবাইকে একসাথে বলতে পারবে না, এটা ঠিক হবে না। দাঁড়াও, আল্লাহ আমাকে সাহায্য করো। আচ্ছা, যদি কাউকে বলতেই হয় তাহলে তুমি দাদিমাকে দিয়ে শুরু করতে পারো। মানে আমি আসলে বলতে চাইছিলাম যে দাদিমা সত্যিই খুব বুদ্ধিমতী, মানে খুব বিচক্ষণ একজন মহিলা। দাদিমা ব্যাপারটা বুঝতে পারবে হয়তো। হয়তো উনি আমাদের কিছু পরামর্শ দেবেন। হ্যাঁ, না এটাও ঠিক হবে না, বলারই দরকার নেই। প্লিজ জেনে বলো না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, বুদ্ধিটা ভালো লেগেছে। প্রথমে আমরা দাদিমাকেই বলবো, দেখো তোমার ইচ্ছে মতোই করছি। ফাতি, এখনই বলে দেবে? বাড়িতে তো কেউ নেই। যেভাবে অস্থির হয়ে আছো তাতে মনে হচ্ছে তুমি এখনই হয়তো ফোন করে বলে দেবে ওনাদের। তুমিও কম পাগল হওনি। কোথায় যাচ্ছো? টয়লেটে যাবে তুমি? যাও। আল্লাহ আল্লাহ। মিউজিক ছেড়ে দেবো? না, মিউজিক দরকার নেই। ও টয়লেটে মোবাইল নিয়ে যায়নি তো আবার? মুস্তাফা, আর কতক্ষণ? 10 সেকেন্ডের মধ্যে চলে আসবে। 10 সেকেন্ড? উনি চলে এসেছেন? আর 8 সেকেন্ড। আচ্ছা, 4, 3, 2, 1। শোনো জেনেব, দাঁড়াও দাঁড়াও, খুলছি। দাদিমা কেমন আছো? এই তো দাদিমা। দাদু ভাই, আমার লক্ষ্মী দাদু ভাই। দাদিমা কেমন আছো জেনেব? ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? দাদিমা, তোমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, অসুস্থ লাগছে। চলো ভেতরে গিয়ে তুমি একটু ঘুমাবে। ভালো আছি, খুব ভালো আছি ফাতি। হ্যাঁ, সত্যি তাই নির্মল দাদিমা। আবহাওয়ায় আরো ভালো হয়ে গেছি। হ্যাঁ দাদিমা। না না, তোমাকে অসুস্থ লাগছে, দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। ঘুমোবো কেন ফাতি? আমি ড্রয়িং রুমে যাব আর তোমাদের সবার সাথে বসে কফি খাবো। হ্যাঁ দাদিমা, আপনি ঠিক বলেছেন, কারণ আপনাকে এখন আমরা দুজন খুবই জরুরি একটা কথা বলতে চাই। কি বলবে? হ্যাঁ, আমার কিন্তু এবার খুব কৌতূহল হচ্ছে। বেশিক্ষণ আমাকে অপেক্ষায় রেখো না, আমি যাচ্ছি। জলদি চলে এসো, কেমন? ঠিক আছে। এদিকে শোনো। ফাতি, তুমি কি করতে চাইছো? তুমি কি দাদিমাকে এখনই সব কথা বলতে চাও? এখনই ফাতি। কাল অথবা তার পরের দিন বলতে পারো, তাহলে 3 বছর পরে হতে গেল। আমাদেরকে আজই সব কথা বলতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? যতদিন এই কথাটা গোপন থাকবে তত বেশি ঝামেলা বাড়বে। জেনেব, বোঝার চেষ্টা করো। জেনেব করো না তো। দাদিমাকে এখনই বলবো। আজকেই সুন্দর সময় ফাতি, আর তুমি তো এমনটাই চেয়েছিলে। দাদিমা এখন একা, আঙ্কেল আন্টি বাড়িতে নেই, নিশ্চিন্তে বলা যাবে। আর দেখো, কিছুই হবে না, কারণ সেই প্রথম দিনে আমরা প্ল্যান করেছিলাম, এভাবেই ওনাদের বলেছিলাম। ভুলে গেছো? এবার ভেতরে এসো, আস্তে আস্তে ঢোকো। এসো, সাবধানে এসো, সাবধানে। হ্যাঁ, আরেকটু। ফাতি, এটা কি? এসো এসো এসো, আরেকটু পেছনে, যেন ওনাকে আরেকটু। দ্রুত হাসপাতালে নিয়ে যায়, সেজন্য এই ব্যবস্থা করেছি। এসো এসো এসো, আরেকটু পেছনে, আরেকটু পেছনে এসো, আরেকটু। আর না, থামো। আপনার কথা মতো সবকিছু প্রস্তুত করেছি। অ্যাম্বুলেন্সের দরকারি জিনিস সহ পুরো মেডিকেল টিম প্রস্তুত। ধন্যবাদ মুস্তাফা, আমি ফোন করার সাথে সাথে চলে এসো। ঠিক আছে। ফাতি, সত্যি জেনেব, আমার মন এখনো সায় দিচ্ছে না। বললাম তো ফাতি, এত ভয় পাওয়ার কিছু নেই। দেখো, সবকিছু সুন্দরভাবেই সমাধান হয়ে যাবে। ভেতরে চলো। এসো। দাঁড়াও, আর একটু পরে যাও। চলো ফাতি। তুমি যাও, আমি। এসো, তুমি আগে বলবে। কি বলবো, কি দিয়ে শুরু করবো, কিছুই তো বুঝতে পারছি না।
এবার বলো আমাকে কি বলতে চাও। নিশ্চয়ই আমাকে তোমরা দারুণ সারপ্রাইজ দেবে। ঠিক ধরেছ, একটা সারপ্রাইজ দেব। তবে এটা ভালো না খারাপ এখনো বুঝতে পারছি না। দাদিমা, আমি আগেই বলে রাখি, এই সারপ্রাইজের প্ল্যানটা পুরোটাই জেনেপের একার। মানে আমি এখানে শুধু আমি ওর প্ল্যানটায় সায় দিয়েছি, আর কিছু না। ঠিক আছে, এবার বলো। বলছিলাম যে দাদিমা, আমরা দুজন। হ্যাঁ, তোমরা দুজন? মানে আমরা দুজনের আসলে বলতে পারবো না। আমি বলতে পারবো না জেনেপ। ফাতি, পাগলামি করো না, কথাটা এখনই বলতে হবে। যেহেতু তুমি প্ল্যান করেছো, তুমি প্ল্যান করেছে সেটা আসল কথা না। তোমার যখন এত সাহস, তুমি বলো। তোমার দাদিমাকে তুমি বলবে, আমি কেন বলতে যাব? এবার থামো তোমরা। আমি বুঝতে পেরেছি, তোমাদের নিশ্চয়ই দ্বিতীয় সন্তান আসছে। হ্যাঁ, ঠিক ধরেছো। চলো ভেতরে যাই। না 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 না, এমন কিছুই হয়নি। শুনুন না দাদিমা, এটা বাচ্চার ব্যাপার না। বাচ্চা আসছে না দাদিমা, কি বলছেন? এমন কিছুই হয়নি। একটা বাচ্চাই যথেষ্ট। কি বলবো, কারণ আমার ছোট্ট সেলিম তো আর এই পরিবারের কেউ না। চিন্তা করাটাও বোকামি। আচ্ছা, তাহলে আমি বলছি। দাদিমা, আপনি শান্ত হয়ে বসুন, আমি বলছি। হ্যাঁ, বসো দাদিমা। বলো। শুরু করি। শুনুন দাদিমা। না, বলবে না। ফাতি আর আমি। বললাম তো, বলো না। আমেরিকাতে আমাদের বিয়ে হয়নি দাদিমা। ইমাম ডেকে বাবা এখানেই পড়িয়েছিলেন। আর সেলিম ও ফাতির নিজের ছেলে না। আমার তেজি বাবার থেকে মুক্তি পেতে ভালোবাসার মানুষের হাত ধরে আমেরিকায় চলে গিয়েছিলাম, কিন্তু সে আমার গর্ভের সন্তান রেখে পালিয়ে যায়। সেলিমের জন্ম হওয়ার পর তাই আমাকে বাধ্য হয়ে পরিবারের কাছে ফিরে আসতে হয়েছিল। আর ফেরার পথে ফাতির সাথে প্লেনে পরিচয় হয়। সেও নাকি পরিবার থেকে পালিয়ে বেড়াচ্ছিল। যদিও আমরা পরিবারের হাত থেকে বাঁচার জন্য নাটক হিসেবে আমাদের সম্পর্কটা শুরু করেছিলাম, পরে আমরা বুঝতে পেরেছি দুজন দুজনকে পছন্দ করি। আর পছন্দ থেকেই ভালোবাসা। আমরা দুজনকে ভালোবেসে ফেলেছি, আর তখন থেকেই আমাদের ভালোবাসার সম্পর্কের সূচনা। এতক্ষণ এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম। আমাদের বিয়ের রেজিস্ট্রি হয়নি, আর সেলিম আপনাদের রক্তের কেউ না। শেষ। দাদিমা, তোমাকে কথাটা বলতে আমি বারবার নিষেধ করেছিলাম। দাদিমা, মরে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। মুস্তাফা, পা ধরো, পা ধরো, পা ধরে ঝাঁকি দাও। দাদিমা, দাদিমা, মুস্তাফা, দাদিমা। কিছু হবে না তো? না, হবে না। দেখো, দাদিমার তো অভিজ্ঞতা আছে। উনি হয়তো এর চেয়েও বেশি কঠিন আঘাত সহ্য করেছেন। ইনশাল্লাহ। চলো আমরা সবাই এখন হসপিটালে যাই। ভয়ের কিছু নেই, কালই বাড়ি নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, এবার আমাকে বলো তো ফাতি, আমার কি হয়েছে? হঠাৎ করে হসপিটালে আনতে হলো কেন? আসলে আমরাও বুঝতে পারছি না। হয়তো কিছুদিন আগের হওয়া স্ট্রোকের কারণে। এখন কি হবে আল্লাহই জানে। ফাতি, হঠাৎ করে আম্মা এভাবে জ্ঞান হারিয়ে ফেললেন কেন? কোনো কারণ ছাড়া তো হারায়নি। তুমি ঠিক ধরেছো মম, কোনো কারণ ছাড়া তো নিশ্চয়ই হয়নি। তবে কারণটা আমরাও জানি না, তাই না জেনে? অনেক হয়েছে ফাতি, সত্যটা লুকিয়ে রাখার দরকার নেই। ওনাদেরও সব জানতে হবে। আমি না হয় খুলে বলছি। আমি ফেহমি আঙ্কেল, মুকদ্দাস আন্টি, আমেরিকাতে আমাদের বিয়ে হয়নি, মানে আমাদের রেজিস্ট্রি বাকি।
সেলিমও ফাতির নিজের ছেলে না, মানে সেলিমের বাবা অন্য একজন। সেলিম আমার সন্তান না, তারপরও আমি হচ্ছে সেলিমের বাবা, আর ও আমার ছেলে। সহজ ব্যাপার, তোমাদের এটা নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। আপনি এখন উপরে উঠছেন, অনেক অনেক উপরে উঠছেন। আপনার মনে কোনো দুশ্চিন্তা নেই। তবুও ভালো যে ফাতি আমরা হসপিটালেই আছি। ঠিক। এক্সকিউজ মি, কেউ শুনছেন? প্লিজ এখানে দুজন নার্সকে পাঠিয়ে দিন, জলদি। চলে এসেছে। হ্যাঁ, এই তো, ওনাকে তুলুন। তো এবার কার পালা শুনি? ঠিক বলেছে আপু, এরপর তোমরা কাকে হসপিটালে ভর্তি করাবে? কোনো আদব কায়দা শেখনি। এটা মজা করার কোনো সময় বা জায়গা না ওরহান, বুঝতে পেরেছ? জৈনেব, হাত জোড় করছি, তোমার এই কঠিন খেলাটা বন্ধ করো। তোমার কারণে আমার পুরো পরিবার এখন হসপিটালে শুয়ে আছে। কি বলছো ফাতি? তুমি কি আমার সাথে মজা করছো? মুক্কাদ্দেস আন্টি জেনে গেছেন। ওনার জ্ঞান ফেরার 5 থেকে 10 মিনিটের মধ্যেই সবাই জেনে যাবে। আর কয়েকজন যখন জেনেই গেছে, বাকিদেরও জানাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আল্লাহ, এখন আমি কি করব? তুমি ঠিকই বলেছ। যতটুকু বুঝতে পারছি উনি গভীরে ফেলে দেবেন। আমার এতে অভ্যেস আছে, কিন্তু বাবা যদি অন্য কিছু করেন? ফাতি, বলতেই হবে, কারণ যদি আমরা না বলি তোমার মম বলবেন। এবার তুমি বলো, আমাদের কাছ থেকে শোনা বেশি ভালো নাকি মুকাদ্দেস আন্টির? আপু ঠিকই বলেছে দুলা ভাই। জানি ওরহান, আমি জানি। তাহলে ব্যাপার আর কোনো কথা নেই, আজকেই বাবার কাছে যদি কথাটা না বলি, আগামীকাল বা অন্য একদিন সময় করে না হয় বলে দেব, ঠিক আছে? চলো এখন বাড়ি চলো, সেলিন তো আছেই। আসি, ওনাদেরকে তোমরা দুজন দেখে রেখো। মানে কি? চলো আমরা দুজন বরং চা খাই। চা? হ্যাঁ হ্যাঁ বলছি। এই যে শুনুন, প্লিজ আমাদের এখানে 2 কাপ চা পাঠিয়ে দিন। খেয়াল রেখো। হ্যাঁ রাখছি। আসুন আসুন আসুন, পেছনে, আরেকটু পেছনে। হ্যাঁ হ্যাঁ, এবার থামুন। এটা কার জন্য? বাবার জন্য? না, এটা আমাদের জন্য। মানে মনে হচ্ছে এটা আমার লাগবে। উফ, ভালো চিন্তা করো। হ্যাঁ করছি। তুমি আমাদের রক্ষা করো, আমরা আমাদের বাবার কাছে এসেছি। এখন কি হবে, তুমি আমাদের রক্ষা করতে পারো। ওহ, দয়া করে এবার চা নাড়া বন্ধ করো। তোমরা কি কথা বলতে এসেছো জলদি বলে ফেলো। চুপ করে আছো কেন? জলদি বলো। উস্কু ধরে, আমাকে কাজে যেতে হবে। আচ্ছা বলছি, আমি বলছি। আমি বলি? না না ফাতি, চুপ,
আমি বলছি। তুমি বলো। হ্যাঁ, ফুপি। হ্যাঁ বাবা, বলছি ফাতি আর আমি, মানে আমরা দুজন আসলে। বললাম তো কাজ আছে, জলদি বলো। এত আমতা করছো কেন? যেটা বলবে বলো। ওই আমি বুঝেছি ভাইজান, ওরা আবারও আমেরিকা যাওয়ার প্ল্যান করছে, কিন্তু আমাদের বলতে ভয় পাচ্ছে, তাই না? আবার আমেরিকা যাবে? না না বাবা, এমন কিছুই না। আরে বাবা, আমরা কোথাও যাচ্ছি না, ভুল ভাবছেন। কোথাও যাব না আমরা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই সব সময় একই সাথে একই বাড়িতে আনন্দে থাকবো। যতদিন আমরা বেঁচে থাকবো একসাথেই থাকবো বাবা, যদি আমাদের ভাগ্যে থাকে। বলো। এবার থামো, থামো এবার আমি বলছি। চুপ। ফুপি। হ্যাঁ বাবা শোনো, বলছি যে আমি আর ফাতি আমাদের দুজনের আমি পারবো না, সব ভুলে যাচ্ছি। তুমি বলো প্লিজ ফাতে, আমি পারবো না। একটা কথা শুনে রাখো, বাবার চোখের দিকে তাকিও না, ঠিক আছে? একদম তাকাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম শুরু থেকে ধীরে ধীরে নির্ভয়ে, কেঁদো না। বলে ফেলো, বলে ফেলো, বলো। আমেরিকায় আমাদের বিয়ে হয়নি, আপনি মৌলভী ডেকে বিয়ে পড়িয়েছিলেন। আর সেলিমও আমার ছেলে না। মানে ও জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমার ওরসে না। এর মানে আমি সেলিমের আসল বাবা না। বলছি যে আমার সাথে ওর কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরও আমি ওর বাবা। চাকাই বাবাকে দেখো ফাতি, বাবাও স্বাভাবিক নেই। পড়ে যাবে, তারপরে যার কি কি হবে আমি কিছু জানি না। অ্যাম্বুলেন্স আনতে বলো। অ্যাম্বুলেন্স তো বাড়ির সামনেই রাখা আছে। চলো চলো জিনিস। আসি বাবা। জেনেব, আমরা কি করেছি? আমাদের কারণে সবাই হসপিটালে। ফাতি, ভুলটা তো তুমিই করেছো। কারণ তুমি হুট করে ফুপির সামনে এভাবে বলে ফেললে কেন? তুমি কি জানো না আমার ফুপির হাই ব্লাড প্রেশার আছে? আরে তুমি এসব কি বলছো জেনেব? হুট করে মানে কি? আমি সময় নিয়ে বললে কি তোমার ফুপি জ্ঞান হারাতেন না? হ্যাঁ হারাতেন, তবে ধীরে ধীরে বলে ধীরে ধীরে জ্ঞান হারাতো, মানে আঘাতটা কম পেত। হ্যাঁ ঠিক তোমার মতো। হ্যাঁ আমার মতো। দাদিমাকে আমি কত সুন্দরভাবে বলেছি। আমার কথা শুনতে শুনতে দাদিমা ধীরে ধীরে শুয়ে পড়েছেন। আর তোমার সবচেয়ে বড় ভুলটা কি বুঝতে পারছো? ভুল ছিল তুমি কথাগুলো বলার সময় ফুপি দাঁড়িয়েছিল। হ্যাঁ দেখো আমি কি বলেছিলাম, বলেছিলাম দাদিমাকে, দাদিমা আপনি শান্ত হয়ে বসুন, মনে আছে? কারণ এটা স্বাভাবিক, কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে উনি জ্ঞান হারাবেন। তুমি কেন এভাবে বলনি? তোমারও ফুপিকে বলা উচিত ছিল, ফুপি আপনি শান্ত হয়ে বসুন, আমি ধীরে ধীরে সব কথা খুলে বলছি। তুমি হুট করে এভাবে বলাই ফুপি দাঁড়ানো থেকে পড়ে গেল। আসলে আমারই ভুল হয়েছে, তোমাকে আরো ভালোভাবে বোঝানো দরকার ছিল। কেন আমার কথা শুনুনি? কেন এত দ্রুত বলতে গেলে? সিস্টার শুনতে পাচ্ছেন? কথা শেষ হয়নি। সবার কি অবস্থা হয়েছে তুমি দেখছো না ফাতি? আমরা যাকেই কথাগুলো বলছি সেই জ্ঞান হারিয়ে ফেলছে, মানে প্রত্যেকেই মানসিক আঘাত পেয়েছে। এই আঘাতের কারণে পরে গিয়ে যদি আলজাইমার টাইপের কোনো রোগ দেখা দেয় তাহলে কি হবে? আমাদের কথাই ভুলে যাবেন, তখন কেউ ওনাদের খেয়াল রাখবে? হ্যাঁ কে দেখাশোনা করবে? তবে মুকাদ্দেস আন্টি সব ভুলে গেলে মনে হয় ভালোই হবে। যাই হোক, এখন যে কি করা উচিত আসলে সেটাই বুঝতে পারছি না। আমি তো ভালোর জন্যই বলতে চেয়েছি, সবাই সত্যটা জানুক, সবকিছু পরিষ্কার থাকুক, কিন্তু শুনেই সবাই জ্ঞান হারাচ্ছেন। কথাটা আরো সহজভাবে বলা উচিত ছিল। হ্যাঁ মানছি, ফেহমি আঙ্কেল আর মুকাদ্দেস আন্টিকে আমি কথাটা সহজভাবে বলতে পারিনি, মানে হুট করে বলে ফেলেছি। কিন্তু তুমি ভয় পাচ্ছিলে দেখেই আমাকে বলতে হয়েছে। আর যখন আমি ভয় পাচ্ছিলাম ভাবলাম ফাতি নিশ্চয়ই সামলাতে পারবে, সুন্দর করে বলতে পারবে, কিন্তু না, তুমি হুট করে ফুপির মুখের উপর বলে দিলে। এভাবে দেখাচ্ছ কেন? যদি আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতো, যদি চিরতরে আমাদের ছেড়ে চলে যেত, তাহলে আমাদের এলিপসও এখনো কত ছোট বেচারির, তখন কি হতো? আমি তখন নিজেকে কিভাবে সান্ত্বনা দিতাম বলো? হ্যাঁ
বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদিক, শোনো, এদিকে এসো, বসো এখানে, এই সোফায় বসো। হ্যাঁ, এখান থেকে উঠবে না। এবার বলো ফাদিক, বলো। কি বলবো? আমাকে বলো, জেইনেব আসার পরে আজকে এই বাড়িতে ঘটনাটা ঘটেছে, ও কি এমন কথা বলেছে? কি বলেছে কিভাবে জানবো? আমি জানার পর নিশ্চয়ই বলবো, কেমন? বসো এখানে। তুমি জানো না মানে? তুমি জেইনেবের ব্যাপারে সবকিছু জানো। জানো না এই কথা বললে কেউ বিশ্বাস করবে না, কখনো না। কথা শোনো, যদি আমাকে না বলো এখনই পায়ের স্যান্ডেল খুলে তোমার পিঠে লাগাবো বলে দিচ্ছি। হ্যাঁ, এবার বলো ঘটনা কি? উফ আম্মা, আমি কি বলবো? বললাম তো কিছুই জানি না। স্যান্ডেলটা খুলতেই হবে। আম্মা, আচ্ছা স্যান্ডেল রাখো। বলো। তবে একবারই বলবো, এর মধ্যে তোমাকে সব বুঝে নিতে হবে, কেমন? হ্যাঁ। আর আমি কথা বলার মাঝখানে কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে? ফাদিক, অযথা কথা বলে সময় নষ্ট করছো কেন? জলদি বলো, দ্রুত। বলছে। গল্পের শুরুটা হয়েছিল জেইনেবের খেলাধুলার প্রতি আগ্রহের কারণে। তখন আমেরিকা যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। জেইনেবের একটা খেলা খুব পছন্দ, তাই ও খেলাটা ভালোভাবে শিখতে চায়, কিক বক্সিং খেলা। অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একজন প্রশিক্ষক পেয়ে গেলাম। এরপর আমরা দেখা করতে গেলাম। ওর নাম এরতান। ছেলেটা অনেক সুদর্শন ছিল, তবু আমাদের মোটেও ভালো লাগেনি। কিন্তু কয়েকদিন যেতে ওদের মধ্যে ফোনে কথা হয়, SMS দেওয়া শুরু হয়, ওরা ডেট করতে থাকে। আর হ্যাঁ, পাগলের মতো দুজন প্রেমে পড়ে যায়। ওরা একদিনও দেখা না করে থাকতে পারতো না। তবে এই ব্যাপারটা আমি ছাড়া অন্য কেউ জানতো না। এরপর ওরা প্রতিদিন এখানে সেখানে বেড়াতে যেত, আর আমি তখন বলুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ জেনিব এসে বললো আমেরিকা চলে যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, এসব কি বলছিস? ও রেগে বললো আমেরিকা চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে যাবে? বললো কাউকে না জানিয়ে যাবে। আমিও যেন ব্যাপারটা গোপন রাখি। দুষ্টুমি করে বললাম পুরো মহল্লাকে জানিয়ে দেবো। বললো তুই বলতে যাবি আমি আমেরিকায় যাবো। যেহেতু আমার প্রিয় বান্ধবী প্রথমবার প্রেমে পড়েছে, আমিও সবার কাছে গোপন রেখেছি, কাউকে কিছু বলিনি। এরপর ওরা চলে গেল। মোবাইলে SMS এর মাধ্যমে আমাদের কথা হতো। প্রথমে ওদের সম্পর্কটা খুবই রোমান্টিক ছিল। আমেরিকার বিভিন্ন পার্কে বিভিন্ন লেকে ঘুরে বেরিয়েছে। একটা চাকরি নিয়েছে, আবার ছেড়ে দিয়েছে। দুজন বাসা ভাড়া নিয়েছে, কোনো কারণে সেটাও ছেড়ে দিয়েছে। সিনেমার নায়ক নায়িকাদের মতে রোমান্টিক ভাবে দুজনের দিন কাটছিল। এই সম্পর্ক নিয়ে জেনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিল। একদিন আমাকে বললো একটু অসুস্থ, কিছুই খেতে ইচ্ছে করে না, সারাক্ষণ মাথা ঝিমঝিম করে। যাই হোক, ওকে বুঝিয়ে বললাম বাসায় কিছুদিন বিশ্রাম নিলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এরপর একদিন ফোন করে খুব মনমরা হয়ে কথা বলছিল আর কাঁদছিল। আবার বললো বমি বমি লাগছে। আম্মা, তুমি বিশ্বাস করবে না, ডক্টর দেখিয়ে বুঝলো ও প্রেগনেন্ট। এরতানকে সব কথা বলার পর ও বাচ্চাটা অ্যাবর্শন করতে বললো। জেনে কষ্ট পেয়ে সব সম্পর্ক। আম্মা, আম্মা, চিৎকার করছো কেন? তুমি ঘুমিয়ে পড়েছো? কতক্ষণ ধরে কথা বলছি। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমার সব কথা ঠিক সিনেমার মতো আমার চোখের সামনে দিয়ে চলে গেছে। পুরো গল্পটাই আমি মনোযোগ দিয়ে শুনেছি আর বুঝেছি জেইনেব খুবই চালাক একটা মেয়ে। ভেবেছিলাম আমি অনেক চালাক মহিলা, এখন দেখছি জেইনেব আমার চেয়েও ধুরন্ধর। শোনো সাজিবেদ, জেইনেব দুইটা ছেলেকে বশ করে ফেলেছে, দুইজনকে। আর তুমি সারাদিন ঘরেই বসে থাকো। যদি তোমার একটু জ্ঞান বুদ্ধি হতো। ফুপি, হ্যাঁ, আমার উপর তুমি রেগে নেই তো? আমি অবশ্যই রেগে আছি, তবে আমার এই রাগটাও হতো না যদি তুমি আমাদের কাছে ফিরে আসতে জেইনেব। তুমি একাই ওখানে কষ্ট করেছো। তুমি কি কাঁদছো ফুপি? না, পেঁয়াজ কেটেছি তাই। আমি কি তোমার উপর রাগ করতে পারি জেইনেব? কখনো না। কোন মুখে ফিরতাম? মন সায় দেয়নি, বাবাও মেনে নিত না, প্রতিবেশীরাও সমালোচনা করত। ওই প্রতিবেশীদের কথায় কখনো কান দেবে না, ওরাও অপকর্ম করে। বিড়ালের বিষ্ঠার মতো এভাবে এভাবে মাটি চাপা দিয়ে রাখে। তোমার কি দরকার ওদের কথা কানে তোলার? বাদ। ফুপি, বুঝেছি, ছুরিটা দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা রাখো, রেখে দাও, টেবিলে রাখো। এত কিছু চিন্তা করিনি। সত্যি বলতে সবার ভয়ে আসেনি, লজ্জায় আসেনি। এবার তোমাকে কথাটা বলি জেইনেব, তুমি খুব ভালো করেছো, তোমাকে অভিনন্দন জানাই। কিন্তু বাবা এখনো কথা বলছে না। একদিন হয়ে গেল, কিচ্ছু বলেনি। জেইনেব, ভাইজান তোমার অপেক্ষায় আছে। যাও, তুমি এখনই গিয়ে কথা বলো। আমি কিছুই বুঝলাম না। সব কথা বলার পর এখনো তো ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, ভাইজানের সাথে কথা বলো এখনই। মানে তুমি আমাকে আবার বাবার সঙ্গে কথা বলতে বলছো? হ্যাঁ, এখনই বলবে। যাও তুমি।
আল্লাহ সহায় হও, সবকিছু যেন ভালো হয়। হ্যাঁ, যাও। বাবা, তুমি কি কথা বলবে না? বাবা, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, কারণ আমি যখন আমার সাথে মিথ্যে বলার জন্য তোমাকে দোষারোপ করছিলাম, আমি নিজেই তখন সবার সাথে মিথ্যে বলছিলাম। তাই তোমার কাছে আমি ক্ষমা পাওয়ার আশাও করি না। যদি আর কখনো আমার মুখ দেখতে না চাও, যদি তোমার আমাকে দেখে ঘৃণাও হয়, আমি কষ্ট পাবো না, কখনো কোনো প্রশ্ন করব না। তবুও তুমি কথা বলো। কিছু একটা বলো বাবা। বাবা, তুমি চিৎকার করো, চাইলে আমাকে মারতেও পারো, তবুও এভাবে চুপ করে থেকো না বাবা। কিছু একটা বলো প্লিজ। তুমি তো আমার বলার মতো কিছু বাকি রাখো নে। আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো এমন কিছু হবে আমি ভাবতেই পারিনি। আমি তোমাকে সব কথা খুলে বলতে চেয়েছিলাম, কিন্তু কেন বলনি? আমি আমার নিজের মেয়েকে কি করতাম? হ্যাঁ, গায়ে হাত তুলতাম, তোমাকে মেরে ফেলতাম। যাকে নিয়ে আমার বেঁচে থাকা সেই চোখের মনিকে আমি কি করতাম? হ্যাঁ, কি করতাম জাইনাব? বলো, কেন আমাকে বিষয়টা এতদিন বলনি? ভয় পেয়েছি। ভয় পেয়েছি, তোমাকে হারানোর ভয় পেয়েছি। তুমি কি করবে তা নিয়ে না, আমার নিজের কষ্টের সাথে তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম বাবা। কারণ এমনিতে আমাদের বাবা মেয়ের সম্পর্কের মাঝে সবসময় অনেক দূরত্ব ছিল। মাকে ছাড়া বড় হয়েছি বলেই বাবাকে হারানোরও ভয় পেয়েছিলাম। আমার জীবনে তুমি সবকিছু। আমি যখন পালিয়েছিলাম তখন তোমার অতিরিক্ত শাসন থেকে রেহাই পেয়েছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে থাকতে পারিনি। সেলিমের জন্মের পরে বুঝেছি বাবা মা হওয়াটা কতটা কঠিন। আর তাছাড়া আমাকে কেন এত শাসন করেছো বুঝতে পেরেছি। তুমি আমার কারণে অনেক কষ্ট করেছো, এত বছর একা কাটিয়েছো, আর কখনো বিয়ের কথা ভাবনি। তবে আমিও যা কিছু করেছি আমার ছেলের ভালোর কথা ভেবেই করেছি। সেলিমকে নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি তোমাকে কষ্ট দিয়েছি বলে নিজে কষ্ট পাচ্ছি বাবা। আজকে না হোক, কোনো একদিন ক্ষমা করে দিও বাবা। জাইনাব,
তুমি আমাকে মিথ্যে বলেছ। ঠিক আছে বাবা, কখনো তোমার সামনে আসবো না, কথা দিচ্ছি। আমিও তোমাকে মিথ্যে বলেছি, তবুও কোনো মিথ্যেই একজন বাবার কাছ থেকে মেয়েকে দূরে সরিয়ে রাখতে পারে না। তুমি যেও না মা, আমি দ্বিতীয়বার তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে একবার পালিয়ে যেতে বাধ্য করেছি, একই ভুল আমি আবারও করতে চাই না মা। তুমি হলে আমার একমাত্র মেয়ে, আমার দু চোখের মনি। তোমাকে ছাড়া এই জীবন আমার কাছে অর্থহীন। যেও না বাবা, বাবা। মামনি, মামনি। বাবা, বাবা।